রাত পেরিয়ে গেছে, আকাশের ঘুটঘুটে কালো রং মুছে সেখানটায় এক ফালি সোনালি রং দেখা দিয়েছে। আকাশের পূর্ব করে দেখা দিয়েছে টকবুকে এক লাল সূর্য। সে কি তেজ সূর্যের? মেঘা ঘুম থেকে উঠে গেছে। কটা বাজে এখন? 7টা কি 8টা? মেঘা ঘুম ঘুম চোখে হাই তুলল। রাতে ভালোই ঘুম হয়েছে, এখন ওর উঠতে হবে। যতই হোক এ বাড়ির বউ সে, একদিনের জন্যই হোক তার কিছু দায়িত্ব তো আছে, সেগুলো অবহেলা করা উচিত নয়। মেঘা 7-5 ভেবে মেঘা বিছানা থেকে নামতেই পায়ে ঠেকলো কারো হাত। মেঘা চৌকিতে নিচে তাকালো। এ কি বৃত্ত? মাথার নিচে এক হাত রেখে অপর হাত ডান দিকে ছড়িয়ে রেখেছে, আর সেই হাত মেঘার পায়ে লেগেছে। মেঘা একটু সরে সাবধানে মাটিতে পা রাখল, যেন বৃত্তের গায়ে লাগে না। বিছানা থেকে ওড়না নিয়ে বাথরুমে যেতে উদ্ধত হলো, তবে কি একটা মনে করে আবারও ফিরে এলো। ঘুমন্ত বৃত্তের পাশে পা মুড়িয়ে বসল। নির্বিশেষ চেয়ে রইল বৃত্তের পানে। কি সুন্দর মুখখানা, মন চায় সারাদিন সারাক্ষণ সর্বাবস্থায় দেখতেই থাকি। মুখের মতো কোনো দাগ নেই, শুধু থুতনির দিকে একটা গর্ত। সেই গর্তটাও কি মিষ্টি! বৃত্তের মুখের সৌন্দর্য যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে। আর এদিকে দেখো মেঘাকে, মুখে কত শত ব্রণের দাগ, রোদে পোড়ার ছাপ। না আছে কোনো টোল, না আছে বৃত্তের মতো মিষ্টি কোনো গর্ত, কিছুই নেই তার। গায়ের রংটাও ময়লা। কোনো ছেলে এক দেখায় পছন্দ করে ফেলবে, মেঘার চেহারা মোটেও এমন নয়। বরং অনেকবার মানুষের কাছে শুনেছে সে কুৎসিত। মাকে অনেকেই বলেছে, দেখো ভাবি, তোমার এই মেয়েকে বিয়ে দিতে অনেক ঝামেলা পোয়াতে হবে তোমার। কিন্তু ভাগ্য দেখো, নিজের প্রিয় বন্ধুর স্ত্রী হিসাবে সে তার ঘরে বসে আছি, তারই বাচ্চার মা হতে যাচ্ছি। এ কি ভাগ্যের লীলাখেলা বলে না? অবশ্যই বলে। ভাগ্যের জল কোথা থেকে কোথায় গড়ায় কেউ জানে না। তেমনি মেঘা আর বৃত্তও জানতে পারেনি। মেঘা দীর্ঘশ্বাস ফেলল। বৃত্তের কপালে পড়ে থাকা কতগুলো চুল হাত দিয়ে ঠিক করে উঠে দাঁড়ালো। বৃত্তের দিকে এক পলক চেয়ে বাথরুমে চলে গেল। রান্নাঘরে বৃত্তের মা কাজ করছেন। ভুনা খিচুড়ি টানে নাকে আসলো মেঘার। রান্নাঘরের বাইরে মেঘা অরষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। বৃত্তের মায়ের সামনে যেতে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। কালকে বৃত্তের ঘরে ঘুমানোর বৃত্তের মা নিশ্চয়ই ভালোভাবে নেন, কত কিছুই না মনে করে ফেলেছেন। ইস, মেঘার গায়ে কাঁটা দিচ্ছি। কি করে মুখ দেখাবে এখন? মন চাচ্ছে এক দৌড়ে ছুটে চলে যায়, কিন্তু তা তো সম্ভব না। বৃত্তের মা কি মনে করবেন? যাকগে, যা হওয়ার তাই হবে। মেঘা গায়ের ওড়নাটা ভালো করে মাথায় তুলে রান্নাঘরে প্রবেশ করল। আসসালামু আলাইকুম আন্টি। মেঘার কণ্ঠ শুনে বৃত্তের মা খুঁড়িতে হাতে আর চোখে মেঘার দিকে তাকালেন। মেঘার ওনার এমন চাহনি দেখে এক ঢোক গিলল। অস্পষ্ট সুরে বলল, রেস্ট নিন, আমি রান্না করছি। আমার গায়ে এখনো জোর আছে, বুড়ো হয়নি, তোমার সাহায্য লাগবে না আমার। মেঘা চুপ হয়ে গেল। চুপচাপ বৃত্তের মায়ের পাশটাই দাঁড়িয়ে রইল। বৃত্তের মায়ের এক একটা গতিবিধি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করল। তিনি মেঘার রাগ হাড়ির উপর ঝাড়তে লাগলেন। অযথাই শক্ত হাতে খুন্তি নাড়িয়ে তিনি মেঘাকে বোঝাতে লাগলেন মেঘার প্রতি তার কত ক্ষোভ। এরই মধ্যে বৃত্তের বাবা ঘুম থেকে উঠে গেছেন। তিনি ফ্রেশ হয়ে বসার ঘরে এসে সোফায় আস্তানা গাড়লেন। টিভিতে নিউজ চালিয়ে হাতে পত্রিকা ধরলেন। মনোযোগ দিয়ে পত্রিকা পড়তে পড়তে হাঁপ ছাড়লেন। বৃত্তের মা, এক কাপ চা দিয়ে যাও তো আমাকে। বৃত্তের মা স্বামীর আদেশ শুনে তৎপর হয়ে উঠলেন। খুন্তি এক পাশে রেখে চুলোয় চা বসালেন। পাতিলে আগুন দিয়ে অন্য হাতে 2 কাপে দুধ চিনি দিলেন। মেঘা পাশে দাঁড়িয়ে শুধু চেয়ে চেয়ে দেখল এসব। বৃত্তের মা চায়ের কাপ রেডি করতে করতে মেঘাকে প্রশ্ন করলেন, চা খাবেন? আপনার খেয়ে নিন আগে, আমি পরে খেয়ে দিব না। বৃত্তের মা কিছু বললেন না। তাক থেকে আরেকটা কাপ এনে তাতে 1 চামচ দুধ, 2 চামচ চিনি দিলেন। চিনির পরিমাণ দেখে মেঘা বুঝে গেল তাকেও এখন চা দেওয়া হবে। মেঘা মনে মনে হাসল। বৃত্তের মা মেঘার প্রতি রেগে থাকলেও এখনো ভিতরে ভিতরে মেঘার সমস্ত কিছুর খেয়াল আছে তার। ব্যাপারটা মেঘাকে স্বস্তি দিল। বৃত্তের মা চা কাপে ঢেলে 2 কাপ চা ট্রেতে নিয়ে বসার ঘরে চলে গেলেন।
মেঘার জন্য করা চা রান্নাঘরেই রাখা। মেঘা চাটা চুপচাপ খেয়ে নিল। সকাল 10টা বাজে। বৃত্ত মাত্রই ঘুম থেকে উঠল। মাটি থেকে মাদুর তুলতে গিয়ে একবার বিছানায় তাকালো। মেঘা নেই। তার মানে মেঘা এই মুহূর্তে মায়ের কাছে আছে। মা কি কোনো প্রশ্ন করেছেন মেঘাকে? কি জানি, জানতে হচ্ছে বিষয়টা। বৃত্ত ঘর গুছিয়ে ফ্রেশ হয়ে বসার ঘরে চলে গেল। বৃত্তকে দেখে তার বাবা গম্ভীর সুরে বললেন, মেঘাকে এখন ওর বাসায় পৌঁছে দিয়ে এসো। মেঘার বাবা বারবার ফোন করছেন। জি আচ্ছা, মা কফি হবে? বৃত্তের মা চুপচাপ ট্রে নিয়ে রান্নাঘরে চলে গেলেন। বৃত্তের মায়ের এমন নীরবতার কারণ বেশ বুঝতে পারল। কালকে রাতের ঘটনা নিয়ে মা যে ফুলে ফেপে ঢোল হয়ে আছেন সেটা বৃত্তের বুঝতে একটু অসুবিধা হলো না। সেসব খাবার ছেড়ে বৃত্ত ফোন নিয়ে মগ্ন হয়ে গেল। বিত্র কফি খাচ্ছে, তুমি বানাবে নাকি আমি? না না, আমিই বানাচ্ছি। বৃত্তের মা চলে গেলেন। মেঘা 1 কাপ কফি বানিয়ে বসার ঘরে এলো। বৃত্তের দিকে কফি এগিয়ে দিয়ে বলল, তোর কফি। সব ঠিক আছে কিনা? মেঘা চোখের ইশারায় বৃত্তকে আশ্বস্ত করল। বৃত্ত যেন হাঁপ ছেড়ে বাঁচল। ছোট্ট করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, রেডি হ, তোকে বাসায় নিয়ে যাব। মেঘা মাথা নেড়ে সায় দিয়ে বৃত্তের ঘরে চলে এলো। মেঘা যেতেই বৃত্তের বাবা প্রশ্ন করলেন, বৃত্ত, আমাদের শিক্ষা কি সব ভুলে গেছো? কোন শিক্ষা? মেঘা তোমার স্ত্রী, নিজের স্ত্রীকে কেউ তুই করে বলে? এটা কোন ধরনের ব্যবহার? মেঘ আমার স্ত্রী হওয়ার আগে আমার বেস্ট ফ্রেন্ড বাবা, আর আমি মেঘকে তুই করে বলেই অভ্যস্ত। আগের অভ্যাসের কথা ভুলে যাও। এখন তুমি বিবাহিত। অনেক অভ্যাসই তোমাকে ছাড়তে হবে। নেক্সট টাইম যেন আমি তোমার মুখে তুই শব্দটা না শুনি, মনে থাকে যেন। বিয়ে হয়েছে বলে কি নিজের এতদিনের অভ্যাস পরিবর্তন করতে হবে? কিন্তু কেন? নিজের স্বাধীনতার কি কোনো দাম নেই? চির চেনা সেই পার্ক, সেই টকবকে রোদে ঝলসে যাওয়া বেঞ্চ, পার্কে হেঁটে যাওয়া ফোকলা দাঁতের সেই বুড়ি যার হাতে 5টা ছোট্ট বেলুন, চোখে রঙিন রংধেনু, বয়লা শাড়ির আঁচল মাটি ছুঁই ছুঁই। কিছুই বদলায়নি এই কদিনে। শুধু বদলে গেছে 2টো প্রাণ। ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে ডান দিকে। আবদ্ধ হয়ে গেছে একটি পবিত্র বন্ধনে। মেঘা বেঞ্চে বসে আছে, হাতে বাদামের প্যাকেট। একটা বাদাম মুখে পুরে চিবাচ্ছে। বৃত্তের হাতেও একটা বাদামের প্যাকেট। একসময় বৃত্ত বলল, সব প্ল্যান সাকসেসফুল। ফ্রেশ লাগছে এখন, মাথাটাও হালকা হয়ে গেছে। উফ, কি ধকল গেছে এই কদিন। কি বলিস? মেঘ সদূরে তাকিয়ে আছে, চোখের পলক স্থির, জরাজীর্ণ। সত্যি কি সব বিপদ কেটে গেছে? কই, মেঘার তো মনে হচ্ছে বিপদের কেবল শুরুই। যখন সবাই জেনে যাবে মেঘার বাচ্চার বয়স তাদের বিয়ের বয়সের চেয়ে বেশি, তখন কি হবে? সবাই তো ঠিকই আঙুল তুলবে। যতই হোক বিয়ের আগে বাচ্চা, বিষয়টা কেউ মেনে নেবে না। তখন মেঘা নীরব হয়ে গেল। অপর পাশ থেকে কোনো জবাব না পায় বৃত্ত ঘুরে তাকালো। মেঘাকে স্থির দিয়ে বসে থাকতে দেখে বৃত্ত বড় বিরক্ত হলো। হাত দিয়ে মেঘাকে হেলিয়ে বলল, ওই হারালি। কয়টা বাজে? বাসায় যেতে হবে। 12টা 10 বাজে। আর কিছুক্ষণ বসি, 30 বাজলে যাব। না, দেরি হয়ে যাবে। চল এখন। বাসায় গিয়ে অনেক কিছু শেষ করতে হবে আমার। সেটা ভেবেই আমি ভয়ে শেষ। জলদি চল। চল তাহলে, তাও শান্তি থাক মেরি মা। মেঘা মুচকি হাসলো। সে বদলে গেল কি হবে? বৃত্ত তো ঠিকই আগের মতো, কথাবার্তা আচার সব আগের ন্যায়, একটুও বদলায়নি। ভালো, খুব ভালো। মেঘার বাসার নিচে বৃত্ত বাইক থামালো। মেঘা 3তলা বিল্ডিংটার দিকে একবার তাকালে, মুখখানা মলিন করে নেমে দাঁড়ালে। বৃত্তকে বিদায় জানিয়ে বাসার দিকে উদ্যত হলেন। তবে মাঝপথে বাদ সাধালো বৃত্ত। পিছন থেকে ডাক দিল, মেঘ। তুই বদলে গেছিস মেঘ, খুব বেশি বদলে গেছিস। মেঘার প্রাণটা কেঁপে উঠল কথাটা শুনে। সে কি সত্যি বদলে গেছে? বৃত্ত কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। বাইক চালিয়ে শো করে চলে গেল। মেঘা সেখানটায় সেই আম গাছের নিচেটায় দাঁড়িয়ে রইল। নিজেই আনমনে মস্তিষ্ককে প্রশ্ন করল, তুই কি সত্যি বদলে গেছিস মেঘা? মস্তিষ্ক কাল বিলম্ব না করে উত্তর করল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেঘা বাসার কলিং বেল চাপল।
বুকের ভেতরটা ধুকপুক করছে। যদি বাবা বাসায় থাকেন তাহলে আজকে মেঘা শেষ, বাবা মেরেই ফেলবেন পুরো। মেঘার মনে হচ্ছে তার মাথা চক্কর দিচ্ছে, আর একটু চিন্তা করলেই সে মাটিতে লুটিয়ে যাবে। একটু পর মেঘার মা দরজা খুললেন। মেঘাকে দেখেই তার মুখ কঠিন হয়ে গেল। মেঘা অস্পষ্ট সুরে সালাম দিল। মেঘার মা সেই সালাম কানে তুললেন না, বরং মুখখানা কিড়মিড় করে পাশ কাটিয়ে ঘরে চলে গেলেন। মেঘা দীর্ঘশ্বাস ফেলল। ঘরে ঢুকে সদর দরজা আটকে দিল। নিজের ঘরে যেতে যেতে একবার রান্নাঘরে তাকালো। মা রান্না করছেন। মেঘা খুব মন চাইল মাকে জড়িয়ে ধরতে, মায়ের কাছে নিজের কষ্টের ঝুড়িটা উপুড় করে দিতে, মায়ের সাথে মন খুলে কথা বলতে। তবে মেঘা তার কিছুই করতে পারল না। না পারার আফসোসে মেঘা অসংখ্য দীর্ঘশ্বাস ফেলল। চোখ সরিয়ে চুপচাপ নিজের ঘরে চলে এলো। বাথরুম থেকে গোসল সেরে বের হলো মেঘা। মনটা বড্ড চা চা করছে। এই মুহূর্তে একটা কড়া লিকারের চা খাওয়া প্রয়োজন। মেঘা মাথায় টাওয়াল পেঁচিয়ে রান্নাঘরে গেল। মা নেই সেখানে। মেঘা 2 কাপ চা বানিয়ে ট্রেতে নিল। অতঃপর ধুকপুক মন নিয়ে ট্রেটা নিয়ে নিজের মায়ের ঘরে গেল। মেঘা মায়ের ঘরে উকি দিয়ে দেখল মা বিছানায় পাশ ফিরে শুয়ে আছেন। তবে মেঘা জানে মা মোটেও ঘুমাচ্ছেন না। এ সময় মা টিভি দেখেন। ডান্স বাংলা ডান্স থেকে সারা ঘর মাতিয়ে তোলেন। তবে আজকে তার শুয়ে থাকার কারণ মেঘা নিজেই। মায়ের এমন ভগ্ন আচরণ দেখে মেঘার ভারী কষ্ট হলো। মেঘা ট্রে নিয়ে রুমে ঢুকলো। মায়ের পাশে দাঁড়িয়ে আলতো গলায় ডাক দিল, এ মা। মেঘার মা মেয়ের গলা শুনে চোখ খিচে ঘুমোনোর ভান করলেন। মেঘা মায়ের এমন বাচ্চামো দেখে মনে মনে হাসল। ট্রেটা টি টেবিলের উপর রেখে মায়ের কাছে বসলো। মায়ের কোনো চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, মা চা এনেছি, খাবে না? আমি তোর হাতের বানানো কিছুই খাবো না। এখন ঘুমাবো আমি। লাইট নিভিয়ে রুম থেকে চলে যা। এখনো যাচ্ছিস না কেন? বললাম তো ঘুমাবো আমি। মেঘা এবার ভেঙে চুরে গেল। চোখে জমালো 2 ফোঁটা জল। এত কষ্ট হচ্ছে কেন? মেঘার অপেক্ষা করল না। মায়ের জন্য করা চায়ের কাপ টি টেবিলের উপর রেখে ট্রেটা নিয়ে চলে গেল। রুম ছাড়ার আগে মায়ের কথা মতো ঠিকই লাইট নিভিয়ে গেল। মেঘা রুম ছেড়ে যেতেই মেঘার মা উঠে বসলেন। টি টেবিলে চায়ের কাপ থেকে তার মনটা বিষিয়ে গেল। মেয়েটা কেন এমন করলো? কেনই বা আজকে এই দিন দেখতে হলো? মেয়ের প্রতি তিনি কখনোই কঠোর ছিলেন না। আজকে পরিস্থিতির চাপে পড়ে তাকে কঠোরতার মুখোশ পড়তে হচ্ছে। এর চেয়ে বিচ্ছিরি অনুভূতি আর কিছুই হতে পারে না। মেঘার মা দীর্ঘশ্বাস ফেললেন। 1টা 2টো অধপর অসংখ্য। সেদিনের পর কেটে গেছে আরও কটা দিন। নিজের ঘরেও মেঘা কেমন যেন অপরিচিতদের মতো। দরকার ছাড়া কেউ খুব একটা কথা টথা বলে না। মাকে কিছু জিজ্ঞেস করলে উত্তরে শুধু হ্যাঁ হো করে। মেঘা এসব দেখে প্রায় ভেঙেই পড়েছিল। ওই তো আজকের কথা। দুপুরে খাবার খাচ্ছে সবাই। মেঘার বাবা স্ত্রীর সাথে ব্যবসা সম্পর্কিত কথা বলছিলেন। মেঘা মাথা নত করে চুপচাপ খাবার খাচ্ছে। এখনও পর্যন্ত বাবার মুখের পানে তাকানোর সাহস হয়নি তার। বাবা অবশ্য তাকে এ ব্যাপারে কিছুই জিজ্ঞেস করেননি। তবে বাবার মৌনতা মেঘাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। মেঘার প্লেটে ছিল রুই মাছের তরকারি আর ভাত। খাবার দেখেই মেঘার গা গুলিয়ে আসছে। ভর্তি করে বমি পাচ্ছে। 1 মাসও হয়নি বাচ্চাটার। এখনই মেঘার অবস্থা করুন। একসময় মেঘা বমি আটকাতে পারল না। তাড়াহুড়ো করে টেবিল ছেড়ে উঠে নিজের রুমে চলে গেল। মেঘার এমন তাড়াহুড়োই টেবিলের একটা গ্লাস মাটিতে পড়ে গিয়ে ছনছন শব্দ তুলে ভেঙে গেল। মেঘার বাবা মা হতভম্ব হয়ে মেঘার যাওয়ার দিকে চেয়ে রইলেন। মেঘার বাবা মেয়ের এমন বেখেয়ালিপনা দেখে তেতে উঠলেন। হড়হড় কণ্ঠে বললেন, দেখেছ ম্যাডাম মা, তোমার মেয়ের কাণ্ড দেখেছ? তারা না রোজগার করার ধান্দা নেই, 200 টাকা ক্ষতি করে ফেললো। ওকে বলে দিও আমার করে জিনিস টিনিস ভাঙা চলবে না। ভাঙতে হলে যেন নিজের শ্বশুরবাড়ি গিয়ে ভাঙে। মেঘার মা এখনও ফ্যাল ফ্যাল চোখে এখনও মেয়ের বন্ধ ঘরের দরজার দিকে তাকিয়ে আছেন। আজকাল মেয়ের হলোটা কি? আগের মতো খাবারের রুচি নেই। মুখটাও কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে। কোনো অসুখ হলো না তো? মেঘার মা আটকে উঠলেন। না, মেয়েকে আজকেই একবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
ঘরে এসেই মেঘা বাথরুমের বেসিনে সামনে দাঁড়িয়ে অনবরত বমি করছে। সকাল থেকে যেটুকু খেয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি বমি করেছে। শরীরের শক্তি একদম নিঃশেষের কোঠরায়। একসময় বমি থামালো। মেঘা কিছুক্ষণ থেমে হাত মুখ ধুয়ে ঘরে আসলো। পা চলছে না তার। খুব কষ্ট ক্লান্তি শরীরে বিছানায় গা এলিয়ে দিল। এত ক্লান্ত শরীর, তাও মেঘার চোখে ঘুম নেই। আজকাল মেঘার ঘুমগুলো বড্ড ফাঁকিবাজ হয়ে গেছে। সারাক্ষণ তাদের লুকোচুরি খেলা চলেই। মেঘার চোখে এখনও ঘুমের আর ধরা দেয় না। মেঘা ঘুমাতে গেলে চোখে ভর করে রাজ্যের চিন্তা। সেই চিন্তায় হাবুডুবু খেয়ে মেঘের ঘুমগুলো হুড়হুড় করে পালিয়ে যায়। কি এক যন্ত্রণা! বিকাল 6:10 পেরিয়ে গেছে। মেঘার ঘুম ধীরে ধীরে চোখ থেকে নামছে। মেঘার দুবার পলক ঝাপটালো, অতঃপর আস্তে আস্তে চোখ খুলল। ঘড়িতে সময় দেখেই মেঘার চক্ষু চড়ক গাছ। এত বেলা হয়ে গেছে! আজকের আসরের নামাজটা কাজা হয়ে গেল। মেঘা হুড়মুড়িয়ে বিছানা ছাড়ল। বাথরুম থেকে ফ্রেশ হয়ে নামাজ আদায় করি। কদিন পরেই ফাইনাল এক্সাম। বাচ্চার কথাটা ফাইনাল এক্সাম অবধি লুকিয়ে রাখতে হবে যেভাবেই হোক। আজকাল মেঘার মাথায় সারাক্ষণ বাচ্চার কথাই ঘোরে। বাচ্চাটা কেমন আছে, কত বড় হলো, বাচ্চার ভবিষ্যৎ কী, এসবই মেঘার মাথায় পাজলের মতো ঘুরঘুর করে। মেঘা বাচ্চার কথা ভেবেই মিটমিট করে হাসল। অতঃপর ঘর ছেড়ে বেরিয়ে গেল। এই মুহূর্তে এক কাপ চা সবচেয়ে প্রয়োজন। রান্নাঘরে যাওয়ার আগে মেঘা মায়ের ঘরে একবার উকি দিল। মা তসবিহ পড়ছেন। মেঘা দরজার সামনে থেকে আস্তে করে ডাক দিল, মা, কি? চা খাবে? না, তুমি তো মাগরিবের পরে চা খাও, আজ খাবে না? মেঘার মা মৌন হয়ে গেলেন। মেঘা বুঝল মা চা খাবেন, তবে তা মুখে বলবেন না। বাহ, কি রাগ! মেঘা চলে গেল। 2 কাপ চা বানিয়ে মায়ের ঘরে এলো। টি টেবিলের উপর মায়ের চা রেখে চলে যেতে উদ্যত হলে পিছন থেকে মেঘার মা ডাক দেন, শোন, চা খাওয়ার পর রেডি থাকিস, তোকে নিয়ে ডাক্তারের কাছে যাব। কিন্তু কেন? আমি তো সুস্থ আছি। আমি কি একবারও বলেছি তুই অসুস্থ? আমার মনে কুটাকছে, তাই নিয়ে যাব। তাই বেশি কথা না বলে চা খেয়ে রেডি হও। মেঘা আর কথা বাড়ানোর সুযোগ পেল না। চুপচাপ নিজের চা নিজের রুমে নিয়ে চলে এলো। রুমে এসেই বৃত্তের ফোনে কল দিল। মেঘা 2বার রিং হলো। 3বারের সময় কল কেটে দিল বৃত্ত। মেঘা যেন তেলে বেগুনে জ্বলে উঠল তাতে। কল ছেড়ে মেসেজ লিখল, মা আমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে টেস্ট করাতে, তুই কিছু একটা কর। মেসেজ লিখে মেঘা কিছুক্ষণ ফোনের দিকে চেয়ে রইল। না, বৃত্ত এখনো কোনো কল করেনি। মেঘা, এই মেঘা, রেডি হয়েছিস? দেরি হলে পরে ডাক্তার তো চলে যাবি। মেঘা। মায়ের রুম থেকে আওয়াজ শুনে মেঘা এখন চোখের সর্ষের ফুল দেখতে লাগলো। কি করবে এখন? এদিকে বৃত্তের কোনো খবর নেই। এই বৃত্তকে মন চাচ্ছে ড্রেনের নদীতে চুবিয়ে কালো করে দিতে। দরকারের সময় এরে পাওয়া যায় না, অসহ্য। অতঃপর মেঘা কিছুই করতে পারল না। মেঘার মা মেয়েকে বগনদাবা করে ডক্টরের কাছে নিয়ে গেলেন। মেঘা গাড়িতে বসেও বৃত্তকে হাজারখানা কল দিয়েছে, তবুও বৃত্ত ধরেনি। রাগে দুঃখে মেঘা চুল ছিঁড়তে মন চাচ্ছে। বৃত্তকে একবার সামনে পেলে মেঘা তার গালে 2-4 ঘা বসিয়ে দিবে নিশ্চিত। একটু পর মেঘার সিরিয়াল এলো। ভয়ে মেঘার আত্মা মনে হয় বেরিয়ে আসছে। মেঘার মা মেয়েকে এমন ঘামতে দেখে ব্যাগ থেকে টিস্যু বের করে এগিয়ে দিয়ে বললেন, ঘামছিস কেন এত? টিস্যু ধর। মেঘা টিস্যু হাতে নিয়ে ঘাম মুছল। তবে মনের মধ্যে যে এক বিরামহীন ঘাম ছুটছে তার বেলায়। মেঘার মা মেয়েকে নিয়ে চেম্বারে ঢুকলেন। ডাক্তার মূলত মেয়ে, সামনে কার্ড ঝোলানো, গাইনোকোলজিস্ট। তবে কি মেঘার মা কোনো কিছু সন্দেহ করেছেন? মেঘা অনবরত ঘেমেই যাচ্ছে। ডাক্তার খুব সফট কণ্ঠে জিজ্ঞেস করল, আমার মেয়ে। হ্যাঁ, কি সমস্যা? কদিন ধরে কিছু খেতে পারছে না, মুখখানা কেমন যেন শুকিয়ে গেছে। বমি হয়? বিয়ে হয়েছে মেয়ে? স্বামীর সাথে মিল আছে? হ্যাঁ। ও আচ্ছা, আমি কিছু টেস্ট দিয়েছি, সেগুলো করিয়ে নেবেন। আর রিপোর্ট আগামীকাল দেওয়া হবে। রিপোর্টটা অবশ্যই আমাকে দেখাবেন। আর রিপোর্টটা দেখাতে আসতে মেয়ের স্বামীকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? কেন?
মেয়ের স্বামী আসতে হবে কেন? কারণ আপনার মেয়ের মধ্যে প্রেগনেন্সি লক্ষণ দেখা দিয়েছে, আর প্রেগনেন্ট শিওর হলে আমরা মেয়ের স্বামীকেই প্রথমেই খবরটা জানাই। স্বামীর সাথে মনিবনা না হলে সে অন্য ব্যাপার। সেক্ষেত্রে আপনাদের যেহেতু মিল রয়েছে, তাই স্বামীকেই সাথে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? হাসপাতাল থেকে বাসায় আসার পর থেকেই মেঘার মায়ের মুখখানা থমথমে। এখনো পর্যন্ত মুখে রা অবধি কাটেনি। সেই কখন থেকে নিজের ঘরে খাপকি মেরে বসে আছেন। মেঘা কয়েকবার সাহস জুটিয়ে মায়ের কাছে গেলেও দরজা অবধি এসে থেমে গেছে। মায়ের কঠিন ভরা মুখশ্রী দেখে ঘরে প্রবেশের সাহস ক্রমশ নিঃশেষ হয়ে গেছে। মেঘা আবারও নিজের ঘরে এলো। ফোন হাতে নিয়ে কল লিস্ট চেক করলো। না, এখনও বৃত্তের কোনো কল নেই। মেঘার রাগ এবার ফোন ফোন করে বেড়ে গেল। কিবোর্ডে সশব্দে আওয়াজ তুলে লিখল, আজকের পর তুই আর জীবনেও আমায় কল দিবি না। তোকে আমি বিলিভ করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। মেঘা মেসেজটা পাঠিয়ে ফোন বিছানায় ছুঁড়ে ফেলে দিল। মেঘার ছুঁড়ে ফেলা ফোনটা বিছানার একদম কোনায় গিয়ে ঠেকল। মেঘা দুহাতে চুল খামচে ধরে ধান করে বিছানায় বসে পড়ল। এতক্ষণে জমে থাকা রাগ এবার কান্নায় পরিণত হলো। মেঘার চোখের কোনা বেয়ে গড়ালো দুফোঁটা জল। বুকের ভিতরটা যেন কেউ খামচে ধরে রেখেছে। চিন্তায় চিন্তায় শ্বাস অবধি নিতে পারছে না। মনে হচ্ছে অত্যাধিক ভয়ে যে কোনো সময়ে মেঘা অজ্ঞান হয়ে যাবে। রাত পেরিয়ে ধবধবে নতুন এক সকাল এলো। জানালার কাছটায় থাকা আম গাছে দুজোড়া শালিক বসে আছে নীরবে নিভৃতে। একটা শালিক মাঝে মধ্যে ওর উপর শালিকের কপালে ঠোঁট দিয়ে ঠোকা দিচ্ছে। ওপর শালিক সেই ঠোকায় নেচে নেচে উঠছে, খিলখিলিয়ে হাসছে যেন। মেঘা গ্রিল ধরে জানলার পাশে দাঁড়িয়ে আনমনা চোখে জোড়া শালিকের কারসাজি দেখছে। পুরুষ শালিকের স্পর্শ পেয়ে মহিলা শালিকের এমন দুরন্তপনা দেখে মেঘা ফিক করে হেসে ফেলল। প্রকৃতিতেও প্রেম হয় বুঝি? মেঘা তো মানুষ। তাহলে মেঘার জীবনে প্রেম নেই কেন? নাকি প্রেম বলতে কিছু অস্তিত্বই নেই? সবই মিথ্যে, অহেতুক। কি জানি, হতেও পারে। মেঘা চোখ ঘুরিয়ে বিছানার দিকে তাকালো। বিছানার উপর অযত্নে ফেলে রাখা তার ফোনটা ক্রমশ কেঁপে কেঁপে উঠছে। নিশ্চয়ই বৃত্ত ফোন করেছে, কিন্তু মেঘা ফোন করেছে, সে ফোন ধরবে না। ফোনের ওপাশের বৃত্ত জ্বলবে, উসকুস করবে, এলোমেলো হবে, বারবার পাগলের মতো ফোন করবে, তবুও মেঘা ফোন ধরবে না। কাল যখন মেঘা এতবার করে বৃত্তকে কল করেছিল, তখন ধরেছিল না। তখন বৃত্তের নিজের বেখেয়ালিপনার পরিচয় দিয়েছি, তাই মেঘা এমনটা করছে। বৃত্তের করা অপরাধের শাস্তি এটা। ঘন্টা পার হলো। মেঘা এখন জানালা ছেড়ে বিছানায় এলো। ফোন হাতে নিয়ে কল লিস্ট দেখলো। বৃত্তের 15টা কল এসেছে। মেঘা ফোন হাতে নিতেই আরও একটা কল এলো। মেঘা এবার ফোন ধরল। ফোন কানের সাথে ধরতেই বৃত্ত ওপাশ থেকে রাগান্বিত স্বরে বলল, বাহ, এতক্ষণে ফোন ধরার সময় হলো আপনার? ওই মরছিলি? হ্যাঁ, আর কাল মেসেজে ওটা কি বললি? টেস্ট করেছিস মানে? কিসের টেস্ট? কোথাকার টেস্ট? কালকে হসপিটালে নিয়ে গিয়েছিলেন পা। ডাক্তার আমার লক্ষ্য থেকে প্রেগনেন্সি টেস্ট দিয়েছিল। মা শুনে প্রথমে থ হয়ে গিয়েছিলেন, পরে ডাক্তারের কথায় সব টেস্ট করিয়েছে। আজকে বিকেলে রিপোর্ট দিয়ে দিনে বলেছেন। বৃত্ত সব শুনে হতবাক হয়ে গেল। এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গেল সে। মেঘার কথা শুনে মনে হচ্ছে বিষয়টা অনেক দূর গড়িয়ে গেছে। ইস, কালকে সন্ধ্যার পর পার্টি না করে যদি একবার মেঘার ফোনটা রিসিভ করতো, তাহলে আজকে এই ঘটনা এতটা বাজে রূপ নিত না। বৃত্ত এক হাতে ফোন কানে রেখে অপর হাত দিয়ে ঘন চুল শক্ত করে টেনে ধরল। উদ্ভন্তের মতো বিছানায় বসে পড়ল। ও নো। আচ্ছা, আর কিছু বলেছে তোকে? না, আজ অব্দি কিছুই জিজ্ঞেস করেনি, কিন্তু মনে হয় রিপোর্ট পজিটিভ পেলে রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দিবে। মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। রিপোর্ট আনতে কে যাবে? আন্টি? না, আমি, তুই আর মা, তিনজন। ডাক্তার বলেছে তোকেও নিয়ে যেতে। আজ হাসবেন্ড। ঘর শেষের কথাটা এক ভয়ঙ্কর তাচ্ছিল্য মেশানো ছিল। ই আমার কেমন হাজব্যান্ড, কেমন বিয়ের বন্ধন, যেখানে এক বাচ্চা আছে কিন্তু ভালোবাসার ছিটে ফোটাও নেই। ধিক্কার এমন সম্পর্ককে।
বৃত্ত নিজের ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ ভাবল, বলল, আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি, তো রিল্যাক্স থাক। মেঘা হাসল, মলিন ফ্যাকাশে হাসি। বৃত্ত বারবার এমনই করে, সব দায়িত্ব নিজের কাঁধে চাপিয়ে মেঘাকে রিল্যাক্স থাকতে বলে, কিন্তু নিজেও উদাও হয়ে যায়। এটা বৃত্তের প্রতিদিনকার কাজ। এ আর পুরানো কি? মেঘা ফোন কেটে আবারও বিছানার উপর ছুঁড়ে ফেলে দিল। চোখ দুটো খিঁচে দু হাতে চুল খামচে ধরল। গলা ফাটিয়ে কাঁদতে মন চাইছে মেঘার। এই ভয়ঙ্কর চিন্তা মেঘার আর সহ্য হচ্ছে না। পাছে ঘরের বাইরে যাতে কান্নার আওয়াজ না যায়, তাই মেঘা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। মেঘার মা মেয়েকে নিয়ে সিএনজি থেকে নামলেন। সিএনজির ভাড়া মিটিয়ে হাসপাতালের সামনে এসে দাঁড়ালেন। ঘাড় এপাশ ওপাশ করে বৃত্তকে খুঁজতে লাগলেন। মেঘা হাত দিয়ে কামিজ খামচে ধরে মায়ের পাশে দাঁড়িয়ে আছে। আজ কী হবে সেটা ভাবলেই মেঘার আত্মা যেন বুক ছিঁড়ে বেরিয়ে আসছে। একটু পরে বৃত্তর বাইক এসে থামলো মেঘারের পাশে। বৃত্ত বাইক থেকে নেমে মেঘার মায়ের পাশে দাঁড়ালো, ছোট্ট করে সালাম দিল, কিন্তু মেঘার মা উত্তর দিলেন না, বরং কঠিন চোখে বৃত্তকে আগাগোড়া লক্ষ্য করে বললেন, চলো আমাদের দেরি হচ্ছে। বৃত্ত মাথা নিচু করে সায় দিল। মেঘার মা সামনে হাঁটছেন, বৃত্ত আর মেঘা পিছু পিছু আসছে। বৃত্ত মেঘার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, জানিস, এই মুহূর্তে তোর মাকে দেখে আমার আস্ত এক হিটলারের নানি মনে হচ্ছে। কি তেজ দেখেছিস? আগে তো আন্টিকে দেখলে শান্তশিষ্টই মনে হতো, কিন্তু আজকে দেখ একদম ঝাঁসিগিরানি লাগছে। তোর মায়ের এই গোপন ট্যালেন্ট সম্পর্কে আমাকে আগে বলিসনি কেন? ভেরি ব্যাড, ইউ নো। কথাটা বলে বৃত্ত খুব দুঃখ পাওয়ার ভান করলো। মেঘা এতে কোনরূপ প্রতিক্রিয়া দেখালো না, বরং ভাবলেশীনভাবে বৃত্তকে পাশ কাটিয়ে মায়ের সাথে হাঁটতে লাগলো। বৃত্ত মেঘার এমন ভাব দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। হাত দিয়ে কপালের চুল পিছনে ঠেলে দিয়ে মেঘার পিছু পিছু আসতে লাগলো। আপনি মিস মেঘা জুয়েল রহমানের স্বামী? হ্যাঁ। তাহলে আপনার স্ত্রীকেই কিছু টেস্ট দিয়েছিলাম, আজকে তার রিপোর্ট দিয়েছে। ম্যাডাম, রিপোর্টে কি এসেছে? দিস ইজ মেঘা, কংগ্রাচুলেশন, আপনি মা হচ্ছে, ইউ আর প্রেগনেন্ট। প্রেগনেন্ট শব্দটা শুনতেই মেঘার মায়ের মাথাটা যেন একবার চক্ষু দিয়ে উঠল। তিনি হাত দিয়ে টেবিল শক্ত করে ধরে মেঘার দিকে তাকালেন। মেঘা মাথা নত করে বসে আছে। বৃত্ত মেঘার অমন অগোছালো চাহনি দেখে মেঘার হাত নিজের হাতের মুঠোয় নিল। শক্ত করে সেই মেয়েলি হাতটাকে আঁকড়ে ধরে চোখের ইশারায় মেঘাকে শান্ত থাকতে বলল, কিন্তু ভিতরে ভিতরে সে নিজেও ভয়ে ক্ষয়। না জানি মেঘার মা এই সংবাদে কী প্রতিক্রিয়া দেখান। মেঘার মা একটু থেমে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করলেন। কম্পিত কণ্ঠে ডাক্তারকে প্রশ্ন করলেন, ম্যাডাম, বাচ্চাটার কয় মাসের হবে? আনুমানিক 2 মাসের তো হবে। মেঘার মায়ের এবার যেন গলা শুকিয়ে এলো। মেঘার পেটে 1 মাসের একটা বাচ্চা! মেঘা আর বৃত্তের বিয়ের মাত্র 1 সপ্তাহ হয়েছে, সেখানে 2 মাসের বাচ্চা কোথা থেকে এলো? মেঘার মা যেন চোখে অন্ধকার দেখতে লাগলেন। মাথাটা যেন চক্রাকারে ঘুরছে। তিনি মেঘার হাত খামচে ধরে মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইলেন। নিজের মেয়েকে চরিত্রহীনা উপাধি দিতে তার বুকটা যেন ফেটে যাচ্ছে। সত্যি কি তার মেয়ে একজন চরিত্রহীনা? ঝলমলে এক বিকাল, মাথার উপর সুবিশাল আকাশ ছায়া, আকাশের নীলে টকবগে অস্থির এক সূর্য, লাল সূর্য থেকে আলোরা ফিনকি দিয়ে ঝরছে। এই মুহূর্তে বৃত্তরা একটি রেস্টুরেন্টে বসে আছে। মেঘার মা এখনো স্বাভাবিক হতে পারেননি, চোখ বেয়ে জল গড়াচ্ছে। আজ এতটা বছর পর তার নিজের শিক্ষার উপর প্রশ্ন উঠেছে। নিজের মেয়েকে তিনি ভালোভাবে মানুষ করতে পারেননি, সেই আফসোস তার বুকটা হু হু করে কেঁদে উঠছে। মেঘার মা বৃত্তের দিকে তাকাতে অবধি পারছেন না। বৃত্তই বা কী মনে করবে যে মেয়েকে সে বিয়ে করেছে তার পেটে অন্য একজনের সন্তান? ছি ছি, কথাটা কতটা বিশ্রী শোনাচ্ছে। এক সময় মেঘার মা সামনে উঠলেন, ভাঙা গলায় বৃত্তকে বললে, বৃত্ত বাবা, আমি সত্যি অনেক লজ্জিত। আমি জানতাম না আমার মেয়ে এভাবে আমার নাম ডোবাবে। আমি সত্যি জানতাম না, সত্যি। বাকি কথাটা আর বলতে পারলেন না। তার আগেই হু হু করে কেঁদে উঠলেন মেঘার মা। মেঘার মায়ের এমন ভেঙে পড়া দেখে অস্থির হয়ে উঠল। হাত দিয়ে মাকে আগলে নিতে চাইলে মেঘার মা এক ছিটকে সরে যান। তেজ দেখিয়ে বললেন, তোর হাপাপি, তোর ছোঁয়া আমার শরীরে লাগলেও পাপ লাগবে। দূরে সর,
যা হবার হয়ে গেছে। বৃত্ত, তুমি চাইলে আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করতে পারি। মেঘার বাচ্চার দায়িত্ব তোমায় নিতে হবে না। প্লিজ আন্টি, নিজেকে সামলান। আসলে আমি কিছু বলতে চাইছি এই ব্যাপারে, বলবো? বলো। আসলে আন্টি, মেঘার পেটের যে বাচ্চা আছে সেটা আর কারো না, বরং আমার নিজের। কিন্তু তোমাদের বিয়ের তো মাত্র 1 সপ্তাহ হয়েছে, তার মানে এত তাড়াতাড়ি বিয়ে তোরা এই জন্যই করেছিস? ছি ছি, আমার ঘৃণা হচ্ছে তোর ওপর। তুই এসব কেমন করে করতে পারলি মেঘা? একবারও বিবিকে বাঁধলো না? আমি সরি মা, আমি সরি। সেদিন কি থেকে কি হয়ে গিয়েছিল আমি কিছুই বুঝতে পারিনি। আর এসব বলে আমাকে এই লজ্জায় ফেলো না প্লিজ মা, পায়ে পড়ছি তোমার, আমাকে ক্ষমা করে দাও প্লিজ মা, প্লিজ দয়া করো আমার উপর। আমি এসব আর নিতে পারছি না, একবার অন্তত দয়া করো প্লিজ। মেঘার মা শক্ত দেহে বসে রইলেন, হাত দুটো শক্ত করে চেয়ারের উপর রেখে চোখ খিচে রেখেছেন। চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়েছে অশ্রুকণা। মেঘা সেসব চিন্তা না করে মায়ের বুকের সাথে মিশে রইল। মেঘার মা একটা পর্যায়ে নিজেকে আর আটকাতে পারলেন না। মেয়ের প্রতি যত রাগ, সহস্র অভিমান বরফের ন্যায় গলে তরলে পরিণত হলো। দুহাতে মেয়েকে জাপটে ধরলেন তিনি। মেঘার মাথায় থুতনি ধরে অশ্রু ঝরলেন। মা মেয়ের বিপরীতে বসে আছে বৃত্ত, দু চোখে ভাসছে মা মেয়ের মধ্যকার এক ঐশ্বরিক মমতা। বৃত্ত দু চোখ জড়িয়ে চেয়ে আছে তাদের পানে। আজ সত্যিই মনে হচ্ছে বুকের মাঝে ঘাপটি মেরে বসে থাকা পাথরটা বুঝি এখন অপসরণ হলো। অদ্ভুত এক বিশ্রাম ঘিরে ধরল বৃত্তকে। নিজের চোখের অস্তিত্ব লক্ষ্য করে বৃত্ত আঙুলের ডগা দিয়ে জলটুকু মুছে পুনরায় দৃষ্টি নিক্ষেপ করল মা মেয়ের পানে। সেদিনের পর মেঘার মায়ের উপর দায়িত্ব দেওয়া হয়েছে মেঘার বাবাকে বিয়ের জন্য রাজি করাতে, আর বৃত্তকে দায়িত্ব দেওয়া হয়েছে তার বাবা মাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসার জন্য রাজি করানোর। বৃত্তে তো মাথা বেঁধে নেমে পড়েছে মা বাবাকে রাজি করানোর মিশনে। মেঘার মা এই নিয়ে অনেকবার নিজের স্বামীর কাছে বিয়ের প্রস্তাব কথা উঠিয়েছেন, তবে প্রতিবার মেঘার বাবা প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তবে আজকে যা হলো তাতে দুপক্ষের মনে কিঞ্চিৎ ভাষা সৃষ্টি হয়েছে। এই তো আজকের কথা। দুপুরে খাবারের পর খাবার টেবিলে গোছানোর কাজ মেঘার উপর চাপিয়ে দিয়ে মেঘার মা চলে গেলেন স্বামীর কাছে। তার বাবা তখন দুপুরের বিশ্রাম নিচ্ছিলেন। মেঘার মা পানের কৌটা নিয়ে বসলেন স্বামীর পাশে। নিজের হাতে পান সাজতে সাজতে বললেন, দেখো মেয়েটা কেমন করে কাজ করছে। আমাদের মেয়েটা বড় হয়ে গেছে, কি বড়, এখন বিয়ে দিয়ে দেওয়া যাবে। সারা জীবন তো স্বামীর জন্য পান বানালাম। ইস, কবে যে মেঘার শাশুড়ির জন্য পান সাজাবো। বুঝলে, মেয়ের বিয়ের জন্য আমার তো আর তর্স হয়েছে না। দাও। মেঘার মায়ের মুখখানা আধখানা হয়ে গেল। স্বামীকে এতক্ষণ রসিয়ে রসিয়ে মেয়ের বিয়ের কথা বলা তাহলে কি বিফলে গেল? কি নিষ্ঠুর দিন তার! কারো কথা কি কখনো শুনেছে? না, কখনোই না। বরং পুরোটা জীবন নিজের মর্জি মতো চলেছে। এ আর নতুন কি? মেঘার মা পান এগিয়ে দিলেন। মেঘার বাবা পান খেয়ে পাশ মুড়লেন, চোখ বুজে বললেন, জানালার পথটা আটকে দাও তো, আরো আসছে। এখন আমাদের বিরক্ত করো না। মেঘার মা মুখ ফুরিয়ে উঠে গিয়ে জানলার পর্দা মেলে দিলেন। অতঃপর চুপচাপ দরজা কিঞ্চিত আটকে স্বামীর পাশে শুয়ে পড়লেন। আজ তিনি ৮ বেঁধেই মাঠে নেমেছেন। স্বামীকে রাজি করানোর ভয়ঙ্কর পণটি করে তার ঘুম ভাঙানোর পয়তারা করছেন। স্বামীর কানের পাশে ঝুঁকে আলতো গলায় ডাক দিলেন, শুনছো, একটা কথা বলার ছিল, বলবো? বলছিলাম কি, মেয়েকার বিয়ে তো হয়ে গেছে। বিবাহিত মেয়েকে এমন করে ঘরে বসে রাখলে লোকে কি বলবে? ভাববে জামাইয়ের সাথে মেয়ের সমস্যা চলছে, তখন তো আমাদেরই বদনাম। তাই বলছিলাম কি, ভাবছি মেয়েকে স্বামীর ঘরে তুলে দেব। বৃদ্ধদের পরিবারও তাই বলছে। শুধু তোমার জন্য ওরা মুখে পুরো পেটে বসে আছে। শোনো, রাজি হয়ে যাও না। আর তোমার মেয়েরও এই বাড়িতে মন টিকছে না, মুখে কিছু বলে না, কিন্তু আমি তোর মা, মনটা ঠিকই পড়তে পারি। বৃত্তের সঙ্গে থাকতে তোমার মেয়েও চাইছে। তুমি কি নিজের মেয়ের মনের বিষয়টা বুঝবে না বলো? ভেবে দেখ। দাও। পরের দিনের কথা। সকালের নাস্তার পর্ব শেষ করার পর মেঘা নিজের ঘরে বসে পড়ছিল। সিলেবাসের সমুদ্রে হাবুডুবু খেয়ে কপাল চাপড়াচ্ছে। সিলেবাসের অর্ধেক এখনো পড়া হয়নি। মেঘা মুহূর্তে চোখে সর্ষের ফুল দেখছে।
খানিক পর মেঘার মা মেঘার ঘরে আসলেন। মেঘার পাশে দাঁড়িয়ে ডাক দিলেন, বলো, তোর বাবা রাজি হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? আমি রাজি করিয়েছি। আচ্ছা শোন, এখন বৃদ্ধকে প্রস্তাব নিয়ে আসতে বল। মনে হয় তোর বাবা এবার আর মানা করবে না। মেঘা হেসে ফেলল। কেন জানে না, এই মুহূর্তে তার অযথাই হাসি পাচ্ছে। খুশিটা ঠিক হৃদয় ধরে রাখতে পারছে না সে। হৃদয় নিংড়ে ঠোঁটে চোখে ফুটে উঠেছে। মেঘা চেয়ার ছেড়ে উঠে মাকে জড়িয়ে ধরল, খুব জোরে শক্ত করে। মায়ের বুকের মাঝে নিজেকে গুটিয়ে নিতে পারলে যেন তার শান্তি। মেঘার মা হাসলেন, মেয়ের পিঠে হাত রেখে মৃদু সুরে বললেন, আমার সুখে। মা ঘর থেকে বেরোতেই মেঘা টেবিল ছেড়ে বিছানায় এসে বসলো। ফোন হাতে বৃত্তকে দুবার কল দিল, কিন্তু দুবারই বিজি দেখাচ্ছে। আসলে মেঘা আর বৃত্ত দুজনই একই সময়ে কল দিয়েছে, তাই নেটওয়ার্ক জ্যাম লেগে বিজি দেখাচ্ছে। মেঘা এক সময় হাল ছেড়ে মুখ ফুলিয়ে বসে রইল। মাঝে মধ্যে মন চায় এই বৃত্তকে লবণ মরিচ ছাড়া কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে। দরকারের সময় কখনো যদি একে পাওয়া যেত। মেঘা যখন বৃত্তের উপর ক্রমশ রাগের পাল্লা ভারী করছে, ঠিক তখনই মেঘার ফোনে কল এলো। মেঘা ফোনের স্ক্রিনে তাকালো। বৃত্তের নাম দেখেই হুড়মুড়িয়ে কল রিসিভ করলো সে। ফোন কানের পাশে ধরতেই বৃত্তের উচ্ছ্বাস বিস্মিত কণ্ঠ ভেসে আসলো। বৃত্ত বলল, মেঘ, মেঘ, বাবা রাজি হয়ে গেছেন রে বে। বাবা রাজি হয়ে গেছেন। সিরিয়াসলি মেঘ, আমার এখন আর বিশ্বাস হচ্ছে না বাবা রাজি হয়ে গেছেন। কিভাবে রাজি করিয়েছিস? 3 দিন ধরে অনশন করেছিলাম, বাসায় আসিনি এই 3 দিন, খাইনি কিছুই। অ্যাকচুয়ালি খেয়েছি, তবে মায়ের আড়ালে। বাসায় ঢুকতাম বিধ্বস্ত হয়ে। মা এসব আর নিতে পারেননি, শেষ মুহূর্তে বাবাকে রাজি করিয়েছেন। মেঘা, বুঝতে পারছিস তোর এই ডাফার ফ্রেন্ডের কত বুদ্ধি? প্রাউড ফিল হচ্ছে তোর? ইটস ওকে, আমি তো এমনই, তাই ইন্টেলিজেন্স মাস্টার। ইন্টেলিজেন্স না ছাই, মাথার মধ্যে ঘুম ভরা তোর। আসছি ইন্টেলিজেন্স মাস্টার। তুই খুশি তো মেঘ? বৃত্তের এমন শান্ত স্বর মেঘার ভেতরটা তোলপাড় করে দিল। মেঘা এলোমেলো হলো, আবারও বিনষ্ট হলো। গলা ছেড়ে বলতে মন চাইল, এই তুইটাকে যদি আমি পেয়ে যাই, আমার জীবন খুশির সমুদ্রে ভেসে যাবে রে বৃত্ত। সেই খুশির সমুদ্রে আমি ডুবে যাব, তবুও সাঁতরে পার হব না। পাছে খুশি খতম হয়ে যায়। তবে মেঘা বলতে পারল না, আস্তে করে উত্তর করল, আমার আবার খুশি? বিয়ে হলেই হয়, এতেই এত খুশির কি আছে? বৃত্ত একটা কথা বলার ছিল। বল। বাবা রাজি হয়ে গেছেন, বলেছেন প্রস্তাব নিয়ে আসতে। সত্যি? সত্যি। মেঘা হেসে উত্তর করল। বৃত্ত দুটো ঠোঁট প্রসারিত করে হাসল। আজ দিনটা সত্যিই দারুণ, 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 দারুণ। তারপরে কেটে গেল আরও 2 দিন। আজ বৃত্তদের পরিবার মেঘাকে দেখতে আসবেন। ওই কোণে দেখা ধরনের। মেঘাকে শাড়ি পরানো হচ্ছে, বেগুনি রঙের চমৎকার একটা শাড়ি। মেঘার চাচাতো বোন শিউলি শাড়ির কুচি ঠিক করতে করতে ব্যস্ত হয়ে বলল, আপু, এখন থেকে একটু কম খাওয়ার চেষ্টা করো তো, তোমার পেট বেড়ে যাচ্ছে। মেঘা ভয় পেয়ে গেল। সত্যিই তার পেট বেড়ে যাচ্ছে। মেঘা চাকুতি নিজের পেটের দিকে তাকালো। পেট 1 ইঞ্চি বেড়ে গেছে। এ আল্লাহ, বিয়ে অবধি সব যেন ঠিকঠাক মিটে যায়। শিউলি কুচিতে সেফটি পিন লাগিয়ে উঠে দাঁড়ালো। কাঁধে আঁচল তুলে সেটা ঠিক করতে করতে বলল, শেষ পর্যন্ত ছক্কা মারলে? তোমায় কতবার জিজ্ঞেস করলাম বৃত্ত ভাইয়াকে তুমি পছন্দ করো কি না, তখন কি বললে? না, ও শুধু আমার বেস্ট ফ্রেন্ড, আর কিছু না। আর এখন দেখো, ফ্রেন্ড থেকে ডাইরেক্ট বর। বা আপু, তলে তলে ঠিকই টেম্পো চালিয়েছো। শিউলি কথাটা বলে হু হা করে হাসতে লাগলো। মেঘা কি বলবে খুঁজে পেল না। শিউলির হাসি দেখে একসময় নিজেই বোকার মতো হেসে ফেলল। বৃত্তদের পরিবার এসে গেছে। বাইরে অনেক শোরগোল শোনা যাচ্ছে, বড়দের কথাবার্তা কানে আসছে। মেঘা নিজের ঘরে খাপটি মেরে বসে আছে। ভয়ে বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে। খানিক পর মেঘার মা ঘরে আসলেন। মেঘার পাশে দাঁড়িয়ে বললেন, মেঘা চল। বসার ঘরে চলছে গম্ভীর কথাবার্তা। মেঘা বৃত্তের বিপরীতে বড় সোফাটায় নত মুখে বসে আছে। খুব অদ্ভুত এক কারণে মেঘা মাত্রা ছাড়া ভয় পাচ্ছে। সেই ভয় তার চেহারাটাকে ক্রমশ ঘামাক্ত করছে। নাকের উপর ফোঁটা ফোঁটা ঘাম।
কপাল থুতনি ঘেমে নিয়ে একেকার। মেঘা কোলের উপর দুহাত রেখে শাড়ি খামচে ধরে আছে। মেঘা যেখানে ভয়ে মরে যাচ্ছে, সেখানে বৃত্তকে দেখো বিন্দাস হয়ে একটা বাচ্চাকে কোলে নিয়ে তার সাথে হেসে হেসে কথা বলছে। বৃত্তের কোলে বসে থাকা বাচ্চাটা একবার বৃত্তের মাথার চুল এলোমেলো করছে, তো আরেকবার বৃত্তের শার্টের কলার ধরে টানাটানি করছে। বৃত্তের মুখ দেখে মনে হচ্ছে বাচ্চাটার এ ধরনের আচরণ তার দারুণ লাগছে। মেঘা আর চোখে বৃত্তের দিকে তাকিয়ে সহসা চোখ সরালো। কথার মাঝখানে বৃত্তের বাবা বললেন, জুয়েল ভাই, আমরা চাইছিলাম বিয়েটা যেন আগামী কাল হয়ে যায়। মোটামুটি সাদামাটা ধরনের বিয়ের আয়োজন হবে। আপনার এতে কি মত? আমার কোনো আপত্তি নেই। মেঘার মায়ের ইচ্ছা ছিল আমার তো মেয়ের বিয়ে একটু ধুমধাম করে দিতে। আমি বুঝতে পারছি, আমরা কিন্তু স্বল্প আয়োজনে ধুমধাম করে বিয়েটা দিতে পারি। কি বলেন? অবশ্যই, আমার কোনো সমস্যা নেই। এবার কাবিনের কথায় আসছি। কাবিনের বিষয় আপনার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। আমি মনে করি বিয়ে আল্লাহর প্রদত্ত এক নিয়ামত। তাই মেঘার মা আর আমি দুজনেই চাইছিলাম হাতিমি মহল ধার্য করতে। আপনি কি বলেন? এ তো অনেক ভালো এক কথা। তাহলে তাই হবে। দুপক্ষের মধ্যে আরও কিছু পুরুগম্ভীর কথাবার্তা চলল। অতঃপর সিদ্ধান্ত নেওয়া হলো আগামীকাল বিয়ে সম্পন্ন হবে। রাতে বাসায় খাওয়া দাওয়া ব্যবস্থা হলো। মেঘা নিজের রুমে এসেছে অনেকক্ষণ হলো। এতক্ষণ বসে থাকার ফলে পায়ে ঝিম ধরে গেছে। পা আর কোমর মনে হচ্ছে অবশ হয়ে গেছে। মেঘা হাঁটতে পারছে না। অতি কষ্টে পা চালিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল ও। আজকাল একটু কাজ করলেই মেঘার শরীরটা হার মেনে ফেলে। শরীরের আনাচে কানাচে শুরু হয়ে গিয়ে বিষাক্ত এক যন্ত্রণা। আর বলি, সে তো এখন মেঘার নিত্যদিনের অসুস্থতা। এই মুহূর্তে মেঘার পরনে শাড়িটাকেও বিরক্ত লাগছে। ইচ্ছে করছে গা থেকে শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু মায়ের কড়া নিষেধ, শাড়িটারই খোলা যাবে না। ভিতরে যতক্ষণ আছে ততক্ষণে মেঘার শাড়ি পরে সংসিজে বসে থাকতে হবে। মায়ের নিষেধাজ্ঞা অমান্য করার সাহস মেঘার এই জন্মেও হয়নি। তাই বাধ্য হয়ে শাড়ি সহ বিছানায় গা এলিয়ে দিল। মিনিট 10 পর মেঘার চোখ একটু লেগে এসেছিল, কিন্তু পরক্ষণে বিশ্রামটা পণ্ড হলো। দরজার পাশে থেকে আসা বৃত্তের কথা শুনি। মেঘার কাজিন গোষ্ঠীর সাথে বৃত্তের তুমুল আলোচনা চলছে। আলোচনার বিষয়বস্তু হলো মেঘা স্বয়ং। মূলত বৃত্ত মেঘার ঘরে এসেছিল মেঘার সাথে দেখা করতে, কিন্তু মাঝপথে বাদ সাধল মেঘার কাজিন গোষ্ঠী। সেই থেকে শুরু হয়েছে তাদের অসুবিচুরি। তবে বৃত্ত একজন চতুর ছেলে হিসেবে সেসব কথা বা প্রশ্ন খুব ভালো করেই সামলাচ্ছে। একসময় বৃত্তের ছাড়া মিলল। মেঘার ঘরে প্রবেশ করতেই বাহির থেকে শিউলি চেঁচিয়ে বলে উঠল, খবরদার ভাইয়া, মেঘা আপুর সাথে মোটেও অনাথ শোনাথ করবে না। বিয়ে কিন্তু এখনো হয়নি, মাথায় থাকে যেন। তুই এখানে কেন? বাবা আর আঙ্কেলের সাথে বসেছিলাম, ওদের মুখে সারাক্ষণ বোরিং বোরিং কথা, তাই ভাবলাম তোর সাথে একটু গল্প করি। ঘুমাচ্ছিলি? মেঘা মাথা হেলিয়ে নাভেদক উত্তর দিল। গরম লাগছে ওর, তাই হাত উঁচিয়ে খোলা চুল খোপা করতে লাগলেন। মেঘা যতক্ষণ খোপা করছিল, বৃত্ত তখন হাঁ করে মেঘার দিকে তাকিয়েছিল। শাড়ি পরা অবস্থায় কেমন যেন লাগছে, কিন্তু এই কেমন বলতে বৃত্ত কি বুঝেছে সেটা স্বয়ং বৃত্তও জানে না। শুধু জানে মেঘাকে খুব অদ্ভুত লাগছে তার। মেঘা খোপা করে হাত নামালো, ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে বলল, আর কি খবর? এক্সামের পড়া সব কমপ্লিট তোর? তের কানে যেন কথাটা প্রবেশই করল না। বৃত্ত হঠাৎ করে মেঘের ঠোঁটের দিকে ঠুকে এলো। মেঘা ভরকে গেল। ঘন ঘন চোখের পলক ফেলে বৃত্তের দিকে তাকালো। কম্পিত কণ্ঠে বলল, কি হয়েছে? বৃত্ত শুনল না, বরং খুব সন্তপনে মেঘার ঠোঁটে মনোযোগ দিয়ে কি একটা লক্ষ্য করলো। হঠাৎ করেই খুব গম্ভীর সুরে বলল, তুই ঠোঁটে লিপস্টিক দিয়েছিস? তো? আখির গোয়ের মতো লাগছে দেখতে। কথাটা বলেই বৃত্ত ঘর কাঁপিয়ে ফু হা করে হাসতে লাগলেন। এই হাসি যেন থামছেই না। মেঘার বড্ড রাগ হলো। তার ঠোঁটে লাগানো লিপস্টিক পাখির গুয়ের মতো। ছি, এমন কেন? সবাই তো বলে মেঘার ঠোঁটে খয়েরি রঙের লিপস্টিক খুব মানায়। তবে বৃত্তের কেন ভালো লাগলো না? নাকি সবাই মিথ্যে বলে?
এখন মেঘা সেই সবার উপর রাগ করতে লাগলো। মনে মনে ভয়ঙ্কর এক পণ করলো, সে আর কখনো পাখির গুয়ের মতো লিপস্টিক লাগাবে না, একদম না। বৃত্তের হাসি থামলো। হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছে বেচারা, জোরে জোরে শ্বাস ফেলছে সে। মেঘা মুখ ফুলিয়ে তাকালো বৃত্তের দিকে, বলল, সামান্য লিপস্টিকই তো দিয়েছি, এখানে এত হাসির কি হলো? পাগল হয়ে গেছিস নাকি? কখনো তো সাজিস না, আজ হঠাৎ করে সাজটা দেখে ওয়ার্ড লাগছে। আর সাজিস না তো, তোকে সাদা মাটাই ভালো লাগে। বৃত্তের এই অতি সামান্য কথা শুনে মেঘার মনটা জড়িয়ে গেল। ঠোঁটে ফুটল মৃদু হাসি। সেই সাথে সিদ্ধান্ত নিল ও আর সাজবে না। বৃত্তের চোখে তার সাজবিহীন চেহারা ভালো লাগে, তাই তো ভালো। বৃত্তের ভালো লাগার জন্য মেঘা সম্পূর্ণ দুনিয়া জয় করতে পারে। আর সাজ, সে তো এক সামান্য কিছু। আজ মেঘা বৃত্তের বিয়ে। সকাল থেকে বাড়িতে দারুণ হইচই হচ্ছে। সবার ব্যস্ততার যেন শেষ নেই। কারো হাতে দুদণ্ড বসার ফুরসত নেই। যেহেতু বিয়েটা বাড়িতেই হচ্ছে, তাই সম্পূর্ণ বাড়ি সাজানো হচ্ছে। মেঘার ঘরটাও সাদা আর লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে। সুগন্ধে মোহমোহ করছে সম্পূর্ণ ঘরটা। সে কি সুবাস! শ্বাসের সাথে নাকে প্রবেশ করে হৃৎপিণ্ড অবধি শীতল করে তোলে। মেঘাকে সাজানো হচ্ছে। মেঘা প্রথমে সাজতে চায়নি। গতকাল বৃত্তের অমন কথা শুনে মেঘার সাজার প্রতি অদ্ভুত এক বিতৃষ্ণা জন্মেছে। কিন্তু মেঘার এই বিতৃষ্ণাকে এক প্রকার অগ্রাহ্য করে কাজিনরা মিলে মেঘাকে সাজিয়ে দিচ্ছে। যখন ঠোঁটে লিপস্টিক দেওয়ার পালা এলো, মেঘা তৎক্ষণাৎ মানা করলো, বলল, কালার দে। হয়নি না। ব্রাইডাল সাজে কে নুড কালার লিপস্টিক দেয়? খয়েরি কালার না দিলে মুখটা মরা মরা লাগবে। চুপচাপ বসে থাকো, আমাকে আমার কাজ করতে দে। অতঃপর এনে সেই মহেন্দ্রক্ষণ মেঘা লাল বেনারসির সামনে মায়ের সাথে পা মিলিয়ে বসার ঘরে এলো। মেঘার মা মেঘাকে বৃত্তের ঠিক পা পাশটায় বসালেন। মেঘা আড়ষ্ট ভঙ্গিতে মাথা নত করে বসে রইল। খুব লজ্জা লাগছে তার। গালে ফুটে উঠেছে এক চিমটি লাল আবির। শ্যামলা মুখশ্রীতে লজ্জার আঁকাবাঁকা আঁচড়। বুকের ভিতরে হৃৎপিণ্ডটা অদ্ভুতভাবে চঞ্চল ব্যাঙের মধ্যে লাফাচ্ছে। মনে হচ্ছে হৃদয়টা বুক ছিঁড়ে যে কোনো মুহূর্তে বেরিয়ে আসবে। খুবই হঠাৎ করে মেঘার নির্লজ্জ মনটা সহসা জানতে চায়নি তার পাশে বসে থাকা বৃত্তকে বর হিসাবে কেমন লাগছে। ঠিক তখন পাশ থেকে বৃত্তের হাসির শব্দ মেঘার কানে সার্থক করে দিল। মেঘা আর চোখে সেদিকে একবার তাকান। বৃত্ত হাসছে। সেই প্রাণখোলা হাসিতে বৃত্তের আঁকাবাঁকা দাঁতগুলো বড্ড মোহময় লাগছে। আজকেও বৃত্তের কোলে একই বাচ্চা। কতই বা বয়স বাচ্চাটার? মাত্র 2 কি 2.5 বছর। তবুও দেখো কত সহজে বৃত্তের সাথে মিশে গেছে। অন্যের বাচ্চার প্রতি বৃত্তের আদর দেখে মেঘার বড়ই আফসোস হলো। বৃত্তের নিজের বাচ্চা 2 দিন পরেই তাদের ঘর আলো করে আসবে। কিন্তু সেই বাচ্চার বেলায় বৃত্তের যত অবহেলা, যত খামখেয়ালিপনা। বাচ্চাটা তো বৃত্তের কাছে সামান্যই এক দায়িত্ববোধ। শুধু বাচ্চাটার মা মেঘা বলেই কি বৃত্ত এই দায়িত্বগুলো দেখাচ্ছি? বাচ্চাটার মা অন্য কেউ হলে তখন কি বৃত্ত এমনই থাকতো? এইরূপ অসংখ্য প্রশ্ন মেঘার মুখের কাছে দলা বাঁধায়। তবে সেসব মুখ ছিঁড়ে বেরিয়ে আসার পূর্বে মেঘা কঠোরভাবে গলৎকরণ করে ফেলে। লাভ কি এসব প্রশ্ন করে, যার উত্তরের ঘরটায় শুধু বিষাক্ত কিছু শূন্যতা? অবশেষে এলো সেই সময়, সেই ক্ষণ, সেই হৃদয় কাঁপানো অনুভূতি। কাজী মেলায়ন সুরে বললেন, এখানে এবার কান্না পাচ্ছে। এতটা বছরের প্রতিটা স্মৃতি তার মস্তিষ্ককে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। মনে হচ্ছে এ বাড়ির প্রতিটা জায়গা মেঘাকে চিৎকার করে বলছে, আমরা তোর ছোটবেলা, আমরা তোর স্মৃতি, আমরা তোর অভিমান। আমাদের ছেড়ে চলে যাবি? এতটা পাষাণ কেন রে তুই? মেঘার ঠোঁট চিপে কান্না আটকানোর চেষ্টা করলো, তবে বরাবরের মতো ব্যর্থতার গ্লানি টেনে শব্দ করে কেঁদে উঠল। মেয়ের কান্না দেখিয়ে মেঘার বাবা মায়ের চোখ দুটো ঝাপসা হলো। চোখের কোণ বেয়ে গড়ালো অশ্রু। মেঘার মা মেয়ের কাঁধে হাত রেখে ছলছল চোখে আশ্বাস দিল। মেঘা কণ্ঠ ভিজল চিবুক টুটনি।
সে কি কান্না মেয়ে? বৃত্ত মেঘার কান্না দেখে 2 মিনিট থ হয়ে বসেছিলেন। যখন মেঘা কান্না থামার নাম নিচ্ছে না, তখন বৃত্ত সজাগ হলো। মেঘার কাঁধে হাত রাখল। মেঘা করুণ চোখে তাকালো বৃত্তের দিকে। বৃত্তের চোখের ইশারায় আশ্বাস দিলেন, কিন্তু আফসোস, আজও ওই দুটো চোখে শুধু দায়িত্ববোধ। বৃত্তের চোখে নিজের জন্য দায়িত্ববোধ দেখলে মেঘার মরে যেতে ইচ্ছে হয়। মেঘা 2 আঙুল দিয়ে চোখের জল পরিষ্কার করল, অতঃপর কম্পমান কণ্ঠে বলল, তোকে একই নিয়মে কবুল বলতে বলা হলো। বৃত্ত ধীরে সুস্থে কবুল বলল। অতঃপর 3 অক্ষরে সেই শব্দ দ্বারা দুজন বেঁধে গেল এক সুন্দর পবিত্র সম্পর্কে, হয়ে গেল একে অপরের সারা জীবনের সঙ্গী। বিয়ে সম্পন্ন হলো মেঘবৃত্তের। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হতে বেশ রাত হলো। ঘড়ির কাঁটায় 11টা পেরিয়ে 12টায় পা রেখেছে। মেঘা ও বৃত্ত গাড়িতে উঠে বসল। গাড়ি চালু হয়েছে 10 মিনিট হলো। মেঘার ফোঁপানো এখনো থামেনি। ইতিমধ্যে টিস্যুর বাক্স অর্ধেক ফাঁকা হয়ে গেছে। একসময় বৃত্ত অতিষ্ঠ হলো। এত কান্নার কি আছে? সেটাই বৃত্তের বোধগম্য হচ্ছে না। এমন তো নয় যে মেঘা অপরিচিত কারোর বাড়ি যাচ্ছে। বৃত্ত যাকে ছোটবেলা থেকে চেনে, যার সাথে একসাথে বড় হয়েছে, তার বাড়ি যেতে এত কিসের সংকোচ? পুনরায় মেঘার কান্নার শব্দ কানে আসলো। বৃত্ত এবার ফুট করে মেঘার হাত থেকে টিস্যু ছিনিয়ে নিয়ে জানালা দিয়ে ফেলে দিল। বৃত্তের এমন আকস্মিক আচরণে মেঘার কান্না থেমে গেছে, বরং চোখ ভর করেছে চমক। এমন করলো কেন বৃত্ত? বৃত্ত মেঘার দিকে চেয়ে রাগ দেখিয়ে বলল, তোরে আমি সাথে ছিচকাদনে বলি না মেঘ, তোর এসব কাজের জন্যই বলি। সেই কখন থেকে কেঁদে কুটে কানের পোকা বের করে দিচ্ছিস, এত কিসের কান্না? তোকে মেরে ফেলবো আমি, নাকি তোর কিডনি বিক্রি করে আইফোন কিনবো? অবশ্য তোর বেহুদা কিডনি দিয়ে একটা ভালো আইফোনও হবে না, তার চেয়ে বরং তোকে মেরে ফেলি। কি বলিস? হাত লাগিয়ে দেখ একবার, 2 হাত ভেঙে পুরো করে ফেলবো একদম। এই না হলে আমার মেঘ, তোর এই ছাসিকি রানী রূপী আমার বেশ লাগে, বাকি কিছু ভার্মে যাক। মেঘা ফিক করে হেসে ফেলল। সঙ্গে সঙ্গে দেখা গেল তার গজ দল্ট। বৃত্ত মেঘার হাসির দিকে একবার স্থির চোখে তাকিয়ে মুহূর্তের মধ্যে চোখ সরালো। মেঘার কান্না এখন সম্পূর্ণ থেমে গেছে। আপাতত সিটে মাথা হেলিয়ে বসে আছে সে। বৃত্ত কত শত কথা বলছে, কখনো হাসছে, কখনো অবাক হচ্ছে, কখনো রাগ দেখাচ্ছে। বৃত্ত নামক প্রেমিকের যে কত রূপ, সেই রূপের বহর এ জন্মে যেন শেষ হওয়ার নয়। হঠাৎ বৃত্তের কথা থেমে গেল। পাশ থেকে মেঘার কোনোরূপ আওয়াজ না পেয়ে মেঘার দিকে তাকালো। মেঘা সিটে মাথা হেলিয়ে মাতালের মতো ঘুমাচ্ছে। মেঘার এমন বাচ্চাদের মতো ঘুমানো দেখে বৃত্ত ফিজেল হাসল। আস্তে করে মেঘার মাথাটা নিজের কাঁধে রাখলো। মেঘার ঘুমন্ত দেহ একটু আরাম পেতেই গুটিসুটি মেরে বৃত্তের কাঁধে নাক ঘষল। এতে বৃত্তের কেমন যেন সুরসুরি লাগলো। তবে মেঘার অসুবিধে হবে তাই বৃত্ত এক বিন্দুও নড়ল না, ঠায় বসে রইল নিজ জায়গায়। ঘুমের ঘোরে মেঘা বৃত্তের এক হাত আঁকড়ে ধরে বৃত্তের কাঁধে আবারও নাক ঘষল। বৃত্তের সম্পূর্ণ শরীর যেন ছটকা খেলো এতে। এর আগেও মেঘার সাথে একান্ত সময় কাটিয়েছে সে, তবে সেটা নেশার ঘোরে। তখন মনে না ছিল কোনো অনুভূতি, না ছিল নিজের সক্রিয় মস্তিষ্ক, যা ছিল কোনোটাই শারীরিক চাহিদা। কিন্তু আজ মেঘার সামান্য স্পর্শ বৃত্তের মনকে মাতিয়ে তুলছে। এই অনুভূতি সম্পূর্ণ নতুন, সদ্য ফোটা ফুলের ন্যায় পবিত্র। বৃত্ত মেঘার এহেন কাণ্ড দেখে হাসল খুব। ক্লান্ত থাকায় মেঘার মাথায় নিজের মাথাটা হেলান দিয়ে চোখ বোঝালো সে। বড্ড ঘুম পাচ্ছে তার। ফুলে ফুলে সজ্জিত পালঙে বসে আছে মেঘা নামক মেয়েটা। অন্যান্য বধূদের মতো মেঘার মুখে লজ্জারা নেই, বরং তার মুখে খেলা করছে ঘুমেরা। ঘুমে 2 চোখ টেনে রাখাই এখন মুশকিল হয়ে পড়েছে। ঘাট থেকে মাথা অবধি চিকন এক ব্যথায় কাহিল ও কাঁধটাও ম্যাচ ম্যাচ করছে। মনে হয় গাড়িতে বৃত্তের কাঁধে অনেক সময় মাথা ফেলে রাখার কারণে ঠাট্টার সম্পর্কে আত্মীয়রা মেঘের কাছ থেকে চলে গেল। খানিক বাদে আগমন ঘটল মেঘার শাশুড়ির। তিনি ভূতে ভাঁজ ফেলে মেঘার পাশে এসে বসলেন।
মেঘাকে আগাগোড়া একবার নিরীক্ষণ করতেই মেঘা ভয়ে জমে গেল। নতজান হয়ে স্থির হয়ে বসে রইল ও। বৃত্তের মা মেঘার থুতনির আঙুলের ডগা দিয়ে তুলে ধরল। মেঘা নিভু নিভু চোখে তাকালো ওনার দিকে। বৃত্তের মা বেশ খানিকক্ষণ চুপচাপ চেয়ে রইলেন মেঘার মুখের পানে। অতঃপর এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মেঘা জানে এই দীর্ঘশ্বাসের কারণ কি। মেঘার খুব কষ্ট হলো, তবুও ভদ্রতার মুখ বজায় রাখল ও। বৃত্তের মা বিড়বিড় করে কি যেন বললেন, মেঘা শুনতে পেল না। পড়া শেষ হলে তিনি মেঘার মুখে ফু দিলেন সারা অঙ্গে। মেঘা শুধু শীতল চোখে চেয়ে রইল। বৃত্তের মা আঙুল সরালেন। মেঘা আবারও নতজানু হলো। বৃত্তের মা বললেন, শোনো মেঘা, সত্যিই হোক, আজ থেকে তুমি এবারের বউ, বৃত্তের স্ত্রী। তার সবার সাথে একজন বইয়ের মতো আচরণ করবেন, এমনকি বৃত্তের সাথেও। বৃত্তের সাথে কিন্তু তুই তুকারি একদম চলবে না। তোমার শ্বশুরের নিষেধ এটা, বুঝলে? আর হ্যাঁ, মেয়েদের কাছে স্বামী হলো পরম সম্মানের, তাই কখনো নিজেদের স্বামীকে ছোট করে দেখবে না, স্বামীকে মাথায় তুলে রাখবে, মনে থাকবে? তার গলা শুকিয়ে এলো। বৃত্তের মায়ের অমন গম্ভীর কথাবার্তা তার মাথা ঝিমঝিম শব্দ তুলেছে। মেঘা বাধ্য বইয়ের মতো মাথা নেড়ে হ্যাঁ বোধক উত্তর দিল। বৃত্তের মা যেন শান্তি পেলেন। বুক থেকে পাথর নেমে গেল তার। তিনি মেঘার শাড়ির আঁচল ঘোমটার ন্যায় দিয়ে দিলেন। মেঘার দিকে শান্ত চোখে চেয়ে বেরিয়ে পড়লেন সে ঘর থেকে। তিনি যেতেই মেঘা যেন হাঁপ ছেড়ে বাঁচল। ঘোমটাটা একটু তুলে লম্বা লম্বা শ্বাস টানল। উফ, দম বন্ধ করা পরিস্থিতি। প্রায় 10 মিনিট পর দরজা আটকানোর শব্দ আসল। মেঘা ঘন্টার আড়াল থেকে সেদিকে তাকালো। বৃত্ত এসেছে। বৃত্তকে দেখেই মেঘার কেমন যেন নিঃশ্বাস আটকে আসতে লাগলো। আজ ভয়ঙ্কর সুন্দর লাগছে তাকে। এতটা সুন্দর তাকে আগে কখনো লাগেনি। নাকি বৃত্ত তার স্বামী বলেই এতটা সুন্দর লাগছে। মেঘা আর তাকাতে পারল না। মনে হলো চোখটা যেন ঝলসে যাবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। মেঘার চোখ সরালো। বৃত্ত এগিয়ে এসে বিছানায় ধম করে শুয়ে পড়ল। বিছানাটা যেন লাফিয়ে উঠল তাতে। মেঘা চমকিয়ে তাকালো বৃত্তের দিকে। বৃত্ত সেদিকে বেপরোয়া, দুহাত দুই দিকে ছড়িয়ে বড় বড় নিঃশ্বাস ফেলছে সে। মেঘা হেসে ফেললে তা দেখে। বৃত্তকে এই মুহূর্তে পাকা একটা বাচ্চা লাগছে, বিয়ের শেরবানি গায়ে বড় বাচ্চাদের মতো। বৃত্ত এখন স্বাভাবিক হলো। চোখ ঘুরিয়ে পাশে গুটিসুটি হয়ে বসে থাকা মেঘার দিকে তাকানো। ঘণ্টা দেওয়া মুখটা অলক্ষ্যে বৃত্ত দুষ্টু হেসে চট করে ঘণ্টাটা তুলে ফেলল। চোখ টিপ দিয়ে মেঘার ভরকে যাওয়া চেহারার দিকে চেয়ে বলল, তো কি হ্যালো? পাখিরা রোগে ধরছে, এমন করছিস কেন? সুন্দর বড় তো ঘন্টাটা তোলা যায়, এমন ফকিন্নির মতো করে তুললি কেন? কত বড় কথা। দাঁড়া, তোকে আমার রোমান্টিক সাইড দেখাচ্ছি, ওয়েট। তা বলে বৃত্ত মেঘার ঘোমটাটা আবারও নামিয়ে দিল। মেঘার শ্যামলা রঙা মুখখানা ঢেকে গেল টকটকে লাল রঙে। বৃত্ত আবেগঘন চাহনি নিক্ষেপ করল মেঘার মুখ পানে। মেঘা এতে যেন শিউরে উঠল। অন্তরে প্রবাহিত হলো অনুভূতির ঠান্ডা এক স্রোত। বৃত্ত হাত উঁচিয়ে আস্তে করে মেঘার ঘোমটা তুলল। মেঘার উন্মুক্ত মুখের দিকে চেয়ে মায়াবী কণ্ঠে বলল, মাশাআল্লাহ, আমার বউ। আমার বউ। কথাটা মেঘার কি যেন ভালো লাগলো। মেঘা সেখানটায় যেন জমে গেল, বরফ হয়ে গেল। কণ্ঠনালী আটকে গেল, কথা বলতে পারল না আর। মেঘা যখন অনুভূতির সাগরে ডুবতে ব্যস্ত ছিল, ঠিক তখনই বৃত্তের উচ্চস্বরের হাসি কানে এলো। বৃত্ত বিছানায় এক প্রকার গড়াগড়ি টাইপ হাসি হাসছে। হাসির চোটে চোখে পানি অবধি এসে গেছে। মেঘা বোকা বেনে গেল। মনে পড়ল বৃত্ত তো এতক্ষণ অভিনয় করছিল। মেঘার মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। উজ্জ্বল মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। মুখ ফুলিয়ে বৃত্তের অমন নিষ্ঠুর হাসির পায়ে চেয়ে নিল। একসময় বৃত্ত হাসি থামালো, হাঁপাতে হাঁপাতে বলল, সিরিয়াসলি, আমার দ্বারা এসব রোমান্টিক অ্যাক্টিং জাস্ট ইম্পসিবল। তোকে দেখলে আমার সব রোমান্টিক সিস্টেম উল্টে পাল্টে যায়। না না, তুই আমার বেস্ট ফ্রেন্ডই ঠিক আছিস, তোকে বউটাও হতে হবে না। না বৃত্ত, তুই চমৎকার অভিনয় করিস। আমি তোর অভিনয়টা তো বুঝতেই পারিনি, কি বোকা আমি। সত্যি আমি দারুণ অ্যাক্টিং পারি। হ্যাঁ, কমপ্লিমেন্টের জন্য আপনাকে লোহার অস্কার দেওয়া হোক, মিস ধানি লঙ্কা।
ঝটপট গোসলটা সেরে নে, বেশ রাত হয়ে গেছে, ঘুমাতে হবে না? তুই আগে সেরে নে, আমি গয়নাগুলো খুলে নেই ততক্ষণ। বৃত্ত সম্মতি দিল। আলনা থেকে টাওয়াল নিয়ে বাথরুমে চলে গেল। মেঘা বিছানা ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে এসে বসল। একে একে সব গহনা খুলতে লাগলো। তবে বাদ সাধল গলার চেন। চেনের হুকটা চুলের সাথে পেঁচিয়ে গেছে। খুলতে গেলেই চুলে টান পড়ে আর মেঘার ব্যথায় আঁকড়ে ওঠে। বৃত্ত বাথরুম থেকে বেরিয়ে মেঘার এই অবস্থা লক্ষ্য করে ছটপট মেঘার পিছনে এসে দাঁড়ালো। ধমক দিয়ে বলল, কি করছিস? চুল সব ছিঁড়ে ফেলবি নাকি? দাঁড়া, আমি দেখছি। মেঘা হাত সরালো। বৃত্ত ধীরে সুস্থে হুক থেকে চুল সরিয়ে চেনটা খুলে দিল। মেঘা যেন হাঁপ ছেড়ে বাঁচল। চেনটা হাতে নিয়ে রাগ দেখানো। আমার কত চুল ছিঁড়ে ফেলেছে, ফালতু চেন। তাই জন্যই সব রাত চুলের উপর ছাড়ছিলি? মেঘা কিছু বলল না। চুপচাপ ব্যাগ থেকে টাওয়াল আর জামা কাপড় বের করে বাথরুমে চলে গেল। কাল সকালে ব্যাগ থেকে জামা কাপড় বের করে গোছাতে হবে। মেঘ, লাইটটা নিভিয়ে দে তো। মেঘা টাওয়ালটা বারান্দায় মেলে এসে লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। বৃত্ত তার পাশে নেই, মাটিতে মাদুর পেতে শুয়েছে। মেঘার এতে কেমন যেন অস্থির অস্থির লাগছে। সারা রাত বৃত্ত ওভাবে ঘুমালে তো ঠান্ডা লেগে যাবে, জ্বর বা সর্দি হতে পারে। মেঘার অস্থির লাগল। বৃত্তের কিছু হয়ে গেলে মেঘার কি হবে? মেঘার সেই চিন্তায় ঘুম এলো না। বারবার এপাশ থেকে ওপাশ করছে। আর সইতে পারল না ও। এক লাফে উঠে বসে বৃত্তের দিকে তাকালো। বৃত্ত ওপাশ ফিরে ঘুমাচ্ছে, এক হাত মাথার নিচে রেখে লম্বাটে আকারে। মেঘা দুবার ঢোক গিলল। নিজেকে ধতস্তত করে ডাক দিল,